আমাদের বিজেপির মেম্বাররা উল্লেখ খাওয়াবো যেদিন আসবে সেদিন মারবো। কবে আসে দেখতিস। চলো আস্তে আস্তে থাকবে না মেম্বার কবে আজ ওট পেতে আজ মারবো। পঞ্চায়েত আমাদের বিজেপির মেম্বাররা উল্লেখ খাওয়াবো যেদিন আসবে সেদিন মারবো। কবে আসে দেখতিস। চলো আবারও লুঙ্গি বাহিনীর দাপাদাপি। যে ভিডিওটা আপনারা দেখলেন সেটা গতকাল বিরোধী দলনেতা তার এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন এবং এই ঘটনাটি ঘটেছে কাশীনগর গ্রাম পঞ্চায়েত মথুরাপুর ২ নম্বর ব্লক ডায়মন্ড হারবার সাব ডিভিশন সাউথ ২৪ পরগনায়। সেখানে একেবারে তৃণমূল আশ্রিত একজন দুষ্কৃতকারী তিনি গভর্নমেন্ট বিল্ডিং পঞ্চায়েত দপ্তর সেই বিল্ডিংয়ে উঠে তৃণমূল কংগ্রেসের পতাকা টাঙিয়ে দিলেন। এটা যেন একেবারে তৃণমূলের পার্টি অফিস এই রকমটা ভেবে, এবং কি একটা অস্পষ্ট গলায় বলছিলেন যে এটা এখন আমাদের, ওরা যদি ঢুকতে আসে তাহলে পেটানি খাবে না, এই ধরনের অস্পষ্টভাবে কি একটা বলার চেষ্টা করলেন। খুব ক্লিয়ার হলো না সাউন্ডটা। একেই পশ্চিমবঙ্গ, তার উপরে আবার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র, এখানে গ্রাম পঞ্চায়েত বিরোধী দলের থাকতে পারে কি করে? যদিও এই যে গ্রাম পঞ্চায়েত দেখছেন কাশীনগর গ্রাম পঞ্চায়েত, সেখানে কিন্তু বিজেপির ইলেক্টেড পঞ্চায়েত প্রধান রয়েছে, সেখান থেকে বিজেপি প্রার্থী পঞ্চায়েতে জয়ী হয়েছিলেন। তা সত্ত্বেও শাসক আশ্রিত একজন দুষ্কৃতী বলা চলে, তিনি কার্যত হুমকি দিচ্ছেন এবং তৃণমূল কংগ্রেসের পতাকা আটকে দিলেন একটা সরকারি ভবনে। বিরোধী দলনেতা এই চিত্র দেখিয়ে যখন গোটা পশ্চিমবঙ্গের মানুষকে সজাগ করার চেষ্টা করছেন যে আসলে ডায়মন্ড হারবার মডেল বলতে কি, সেটা যে পশ্চিমবঙ্গবাসী হিসাবে আমরা ভালো করেই টের পাচ্ছি, তখন কি ঘটনা ঘটেছে জানেন? আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। আমাদের জাতীয় নির্বাচন কমিশন, সেই জাতীয় নির্বাচন কমিশনের প্রধান রাজীব কুমার, তিনি ডায়মন্ড হারবারের এসপিকে দারুণ প্রশংসা করলেন যে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য তাকে প্রশংসায় ভরিয়ে দিয়ে চিঠি পাঠালেন। এবার আপনারা বলুন, যারা ভাবছেন যে পশ্চিমবঙ্গে খুব তাড়াতাড়ি পরিবর্তন হয়ে যাবে, যে সমস্ত অনৈতিক কার্যকলাপ দিনের পর দিন পশ্চিমবঙ্গের বুকে ঘটছে, সেই সমস্ত দিনের শেষ আমরা দেখতে পাবো, সত্যি কি আদতে তেমনটা ঘটবে? তা নিশ্চিতভাবে সংশয় তৈরি হয়ে যায় যখন এত অত্যাচারের সত্ত্বেও, যখন গোটা দেশে নির্বিঘ্নে ভোট গ্রহণ হতে পারে, তখন পশ্চিমবঙ্গে এত অত্যাচারের পরেও নির্বাচন কমিশন দরাজ কণ্ঠে বলতে পারে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে। কার্যত তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদের গলার সঙ্গে মিলে যায় জাতীয় নির্বাচনের গলার স্বর। তখন আমরা আর কি করে ভাবতে পারি যে পশ্চিমবঙ্গে একদিন না একদিন গণতন্ত্র প্রতিষ্ঠা হবে? নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিশেষ খবর। আপনাদের দেখাতে চাইবো আরো একটা নাটক। নাটকটা কি জানেন? রাজ্যে ভোট পরবর্তী হিংসা খতিয়ে দেখতে রবিবারই আসছে বিজেপির প্রতিনিধি দল। অর্থাৎ আরো একবার কেন্দ্রীয় প্রতিনিধি দল পশ্চিমবঙ্গে কোনো একটা ঘটনার প্রেক্ষিতে আসছেন। এই রকম তো আমরা বিগত 5 বছরে কয়েক হাজার প্রতিনিধি দলকে আসতে দেখেছি। এই ফ্যাক্ট ফাইন্ডিং দল জমাও দিয়েছে তাদের রিপোর্ট কেন্দ্রীয় নেতৃত্বের কাছে, কিন্তু তারপরের ফল অন্তঃসার শূন্য। হয়তো কয়েকটা জায়গায় মামলা হয়েছে, কয়েকজনের নামে সিবিআই তদন্ত চলছে, ব্যাস এটুকুই। এবং এই ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিনিধি দলে কে কে আসছেন জানেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ মুখরা পশ্চিমবঙ্গে পোস্ট পোল ভায়োলেন্স খতিয়ে দেখার জন্য আসছে। তার মধ্যে রয়েছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান সাংসদ বিপ্লব দেব, তিনি ওই কমিটির আহ্বায়ক। এছাড়াও থাকছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বর্তমান সাংসদ রবিশঙ্কর প্রসাদ, উত্তরপ্রদেশের প্রাক্তন ডিজিপি তথা বর্তমানের রাজ্যসভার সাংসদ ব্রিজলাল এবং মধ্যপ্রদেশের রাজ্যসভার সাংসদ কবিতা পাতিদার। বিজেপির তরফ থেকে প্রেস বিবৃতি করে জানানো হয়েছে এই 4 সদস্যের কমিটি পশ্চিমবঙ্গে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখে রিপোর্ট দেবে বিজেপি শীর্ষ নেতৃত্বকে। দেখুন, সত্যি বলতে কি,
আপনারা হয়তো আমার সঙ্গে সহমত হবেন যে এই ধরনের ফ্যাক্ট ফাইন্ডিং দল কোনো একটা ঘটনার পরেই বিজেপি নেতৃত্ব পাঠিয়ে দেন, তারপরে সেই সমস্ত ফ্যাক্ট ফাইন্ডিং দলের পর্যবেক্ষণের পর বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব কি ব্যবস্থা নেন, আইনত পদক্ষেপ সে তো স্টেট সাবজেক্ট, কিন্তু বিজেপি কি কৌশল নেন সেটা কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ জানতে পারেন না। যে পশ্চিমবঙ্গের একাংশের মানুষ এই রাজ্যের শাসক দলের অমানবিক মুখ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য কেন্দ্রীয় বিজেপির ওপর ভরসা করেন, তাদের এই সমস্ত নিষ্ক্রিয়তা কার্যত পশ্চিমবঙ্গের মানুষকে হতাশার সমুদ্রে ডুবিয়ে রাখেন বছরের পর বছর। আর ভোট আসতেই কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ, জেপি নাড্ডারা পশ্চিমবঙ্গের বুকে এসে একেবারেই ভাষণ করবেন, বক্তব্য রাখবেন, তারপরে সেই একই চিত্র ভোটের রেজাল্ট বেরুলেই ভরাডুবি, এবং সেই ভরাডুবির কারণ বিশ্লেষণ করতে গিয়ে দেখা যাবে ভোটে কারচুপি করা হয়েছে, নির্বাচনেও কারচুপি করা হয়েছে। শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছেন 4টি লোকসভা কেন্দ্রের ফল একেবারে অন্য রকম, তারা এই নিয়ে মামলা করতে চলেছেন কলকাতা হাইকোর্টে। এত কিছুর পরেও আমাদের কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গ সম্পর্কে একেবারেই যেন নিরুত্তাপ ভোট মিটে গেলেই, শুধুমাত্রই ভোটের সময় তৎপরতা, বাকি ভোট মিটে গেলেই ওই কয়েকটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি, ব্যাস, আর পশ্চিমবঙ্গের পরিত্রাণের জন্য কিচ্ছু নেই। আপনাদের দেখিয়েছিলাম, মনে আছে তো, ডায়মন্ড হারবারের নির্বাচন কিভাবে হয়েছিল তার বিভিন্ন চিত্র। ডায়মন্ড হারবারের যিনি বিজেপি প্রার্থী ছিলেন তার ইভিএম বাক্সে তার নামটা সেলোটেপ দিয়ে আটকে দেওয়া ছিল। এর বিরুদ্ধে যখন নির্বাচন কমিশনে গিয়েছিল রাজ্য বিজেপি, তখন কোনো পদক্ষেপ নেয়নি নির্বাচন কমিশন। বিজেপির তরফ থেকে 400-র বেশি কেন্দ্রে ডায়মন্ড হারবারের অভিযোগ জমা দেওয়া হয়েছিল প্রাথমিক প্রমাণ দেখিয়ে। তা সত্ত্বেও ডায়মন্ড হারবারে একটিও পুনর্নির্বাচন চায়নি জাতীয় নির্বাচন কমিশন। বিজেপির তরফ থেকে বলা হয়েছিল অন্তত যে বুথে সেলোটেপ দিয়ে বিজেপির প্রার্থীর নামটা ঢেকে দেওয়া ছিল সেই বুথে অন্তত একটি বুথে তো পুনর্নির্বাচনের ব্যবস্থা করতে পারতেন, তা সত্ত্বেও করেনি নির্বাচন কমিশন। এবং আপনাদের আরও একটি ভিডিও দেখিয়েছিলাম, সেই ভিডিওতে দেখা যাচ্ছিল যে একজন ব্যক্তি ইভিএম মেশিনের সামনে দাঁড়িয়ে কনস্ট্যান্টলি নিজেই ভোটারদের হয়ে ভোট দিয়ে যাচ্ছিলেন, সেই বুথেও কিন্তু পুনর্নির্বাচন করা হয়নি। অন্তত সোশ্যাল মিডিয়ার যা তথ্য আমার কাছে আসছে সেই অনুযায়ী আপনাদের সামনে বলছি। সেই ভিডিওটা নয় আরও একবার আপনাদের সামনে দেখিয়ে দেব, কিন্তু এই মুহূর্তের সবথেকে বড় খবর কি জানেন? গতকাল একটি সংবাদ মাধ্যমে ছাপা হয়েছে এই সময়, সেখানে লেখা হয়েছে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন, এসপির প্রশংসা কমিশনের। কোথাকার এসপি? না ডায়মন্ড হারবারের এসপি। আসুন কয়েক লাইন পড়ে শোনাই। ভোট পর্ব এবং ভোটের ফলের বিতর্কে অন্ত ছিল না। লোকসভা ভোটে জয়ের মার্জিন নিয়েও তির্যক মন্তব্য ছুড়েছে বিরোধীরা। এসব সত্ত্বেও তথ্য বলছে বিরোধীরা নানা অভিযোগ করলেও ডায়মন্ড হারবার কেন্দ্রের কোনো বুথে পুনর্নির্বাচনের নির্দেশ দেয়নি জাতীয় নির্বাচন কমিশন। শান্তিপূর্ণভাবে সাফল্যের সঙ্গে ভোট করানোর জন্য ডায়মন্ড হারবার পুলিশ জেলার এসপির কাজের প্রশংসা করে চিঠি পাঠালেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। জানি না আমরা কোনোদিন দেখতে পারবো কিনা যে ভারতবর্ষের শ্রেষ্ঠ এমপি ডায়মন্ড হারবারের মডেলকে স্বীকৃতি দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কোনোদিন পুরস্কৃত করবে কিনা নরেন্দ্র মোদী কিংবা অমিত শাহের দপ্তর। হয়তো দেখতে পারি কোনোদিন ডায়মন্ড হারবারের এই মডেলকে একেবারেই সাপোর্ট করে, এবং করা উচিত। 7 লক্ষেরও বেশি ভোটে যে এমপি জয়লাভ করেছেন তাকে তো পুরস্কৃত করা উচিত। হয়তো কোনোদিন দেখব যে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিগুলো একেবারেই গিয়ে বলবে পশ্চিমবঙ্গে আইনের শাসন নেই, অথচ দেখব কেন্দ্রীয় নেতৃত্ব বা লোকসভার কমিটি আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেরা সাংসদের পুরস্কার হাতে তুলে দিচ্ছেন ডায়মন্ড হারবারের মডেলকে স্বীকৃতি জানিয়ে। এমন দিন দেখলেও কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না। যে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন এবং বিধানসভার নির্বাচনগুলো ঠিক কিভাবে হয়, যেখানে রাজ্য বিজেপির নেতৃত্ব দোষারোপ করছেন যে ভোটে কারচুপি হয়েছে, গণনায় কারচুপি হয়েছে, এই কারণে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কলকাতা হাইকোর্টেও পর্যন্ত দ্বারস্থ হচ্ছেন। এবং আপনারা জানেন কিনা জানি না, এই 4টি লোকসভা কেন্দ্রের জন্য আপত্তি তুলে যে তিনি কলকাতা হাইকোর্টে যাচ্ছেন আগামী মঙ্গলবার, বা প্রার্থীদের দিয়ে যাওয়া করাচ্ছেন, তার মধ্যে রয়েছে কিন্তু ডায়মন্ড হারবারও। ডায়মন্ড হারবারে ভোটের কারচুপির জন্য যখন কলকাতা হাইকোর্টে যাচ্ছেন শুভেন্দু অধিকারী,
তখন জাতীয় নির্বাচন কমিশন এর দরাজ প্রশংসা করছেন। এরপরে বলুন পশ্চিমবঙ্গের নিস্তার করবে কে? আমরা দিল্লির পরিণতি দেখেছি, আমরা ঝাড়খণ্ডের পরিণতি দেখেছি। সেখানকার দুর্নীতি পশ্চিমবঙ্গের অভিযোগের দুর্নীতির থেকে অনেকটাই কম। তা সত্ত্বেও কতটা স্ট্রিক্ট অ্যাকশন নিয়েছিল আমাদের এই কেন্দ্রীয় সরকার অধীনস্থ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো, সেটা আমরা দেখেছি। আর পশ্চিমবঙ্গ আসলেই কলকাতা হাইকোর্টকে পর্যন্ত প্রশ্ন তুলতে হয় যে লিপস অ্যান্ড বাউন্স থেকে আদায় করা সম্পত্তির পরিমাণ এত কম কেন? একটি শুনানিতে নয়, আমি অন্তত দুটি বা একাধিক শুনানিতে বিচারপতি অমৃতা সিনহাকে এই প্রশ্ন করতে শুনেছি যে ইডি আধিকারিকরা তাদের কাজ কি সঠিকভাবে করছেন, তারা কি ক্যাপাবেল, তারা কি যোগ্য, এই প্রশ্ন তুলতে হয় আমাদের এই রাজ্যে। অথচ হেমন্ত সোরেন এবং কেজরিওয়ালের বিরুদ্ধে পদক্ষেপ করতে কোনো দ্বিধাবোধ করে না আমাদের এই কেন্দ্রীয় সরকার নেতৃত্বাধীন তদন্তকারী সংস্থা। তাহলে শুধু একটাই আবেদন, এর পরে যখন বিধানসভার নির্বাচন হবে বা পরের যখন পঞ্চায়েত পুরসভার নির্বাচন হবে, দয়া করে কেন্দ্রীয় নেতৃত্বরা আপনারা পশ্চিমবঙ্গে আসা বন্ধ করে দিন। তার কারণ পশ্চিমবঙ্গের বিজেপির অবস্থা হয়ে গিয়েছে কার্যত পশ্চিমবঙ্গে কংগ্রেসের সমান। কারণ হিসাবে আপনারা জানেন যে কংগ্রেস এবং বিজেপি দুজনাই কিন্তু এই রাজ্যে তীব্র তৃণমূলের বিরোধিতা করেন, অথচ সেন্ট্রালে গিয়ে সেই বিরোধিতা যেন গায়েব হয়ে যায়। এই এত শত অনিয়ম, এত শত দুর্নীতি নিয়ে কংগ্রেস তো একেবারেই কোনো কথা বলে না। তেমনি আবার দেখবেন যে ভোট ছাড়া কেন্দ্রীয় নেতৃত্ব বড় মাপের কোনো নেতা পশ্চিমবঙ্গ নিয়ে তেমন কোনো টু শব্দ করে না, সে যত বড় বড় কাণ্ডই ঘটে যাক না কেন। হ্যাঁ, ভোটের মধ্যে দু চারটা কথা বলতে হয় বলেন, কিন্তু ভোট মিটে গেলে একেবারেই কিন্তু পশ্চিমবঙ্গ সম্পর্কে কেউ কোনো শব্দবন্ধ বলেন না। এর মধ্যে কি রহস্য রয়েছে? তাহলে কি সিপিএম এবং কংগ্রেসের কথাই মান্যতা দিতে হয়? এবং যে সিপিএম কংগ্রেস শূন্য হয়ে গিয়েছে তাদের কথা শুনে মানুষ করবেই বা কি বলুন? যাই হোক, আপনারাই লিখে জানান এ কেমন পরিস্থিতি, কোন রাস্তা দিয়ে চলছে পশ্চিমবঙ্গবাসী, এবং সত্যি সত্যি পশ্চিমবঙ্গবাসীর এই মুহূর্তে ছেড়ে দিন, এই বছর 15-20 বা বছর 30-এর আগে নিস্তারের কোনো জায়গা নেই। বরঞ্চ আপনারা মন দিন, এই যে লক্ষ্মীর ভাণ্ডার 500 টাকা থেকে বেড়ে 1000 টাকা করা হলো, সামনের যে নির্বাচনগুলো আসবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পায়ে ধরে ওটাকে যদি 1200 টাকা বা 1300 বা 1500 টাকা নিদেন পক্ষে বাড়ানো যায়, এই দিকেই কিন্তু পশ্চিমবঙ্গবাসীকে নজরে রাখতে হবে। তার কারণ শিল্প টিল্পর কথা ছেড়ে দিন, লক্ষ্মীর ভাণ্ডারই কিন্তু পশ্চিমবঙ্গের একেবারেই লং টার্ম ভবিষ্যতের ভরসা, 1-2 বছর নয়, 30 বছরের ভরসা হতে চলেছে লক্ষ্মীর ভাণ্ডার। তাই বরঞ্চ মন দেওয়া উচিত ওই 1000 টাকাটা ভোট আসলে কি করে মুখ্যমন্ত্রীর কাছে কাকতি মিনতি করে যে দয়া করে বাড়িয়ে দিন, বাদ বাকি যা ইচ্ছা করুন, চাকরি দেওয়ার দরকার নেই। যাদের চাকরি দেবেন দুর্নীতি করে চাকরি দিন, আমরা কোনো কথা বলবো না, দয়া করে লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা বাড়িয়ে দিন। এটাই বোধহয় পশ্চিমবঙ্গের আগামী দিনের ভবিতব্য হতে চলেছে কিনা সত্যি সত্যি বলতে পারবো না। আপনারা কি মনে করছেন এই বক্তব্য শুনে? এই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি যারা আসছে তাদের সম্পর্কেই বা কি বলবেন? একটু লিখে জানান না আজকের পর্বে। এখনকার মতো এখানেই শেষ করলাম।